আজ থেকে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১২,৫১,১১১ জন। সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার বলেন, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সরকার প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। কিনা আমি পাস করতে পারবো কিনা মা দোয়া করেন। রাতের 3টা দেখছি যে ওরা পড়ালেখা করছে। তো আমরা ঢুকি না, বাইরে আমরা গার্ডিয়ানরা অপেক্ষা করতেছি। ভালো, কোনো সমস্যা হচ্ছে না। ছেলে পরীক্ষা দিয়ে আসলে বলতে পারবো ভিতরে পরিবেশ কেমন। যে দর্শন খুব অ্যালার্ট, যার জন্য মনে হয় ফার্স্ট অফ অল ফাঁসার কোনো সম্ভাবনা আমি দেখি না। কারণ আমার ছেলে জুরাইন থেকে আসছে, এখান থেকে আসতে মনে করেন আমাদের 2 ঘন্টা লাগে। তো সকাল 6:30 পৌনে 7টার দিকে রওনা দিছি, এতক্ষণ পর্যন্ত এখানে বসা। কিন্তু ওনারা একটা মহিলাদের জন্য একটা বাথরুম বা একটা কিছু ব্যবস্থা করলে ভালো হয়। মোটামুটি ছিল, আবার কিছু ছিল না, এরকম গেটের ভিতর থেকে কি করছে সেটা বলতে পারি না। বাইরে যেটা দেখছি কারো ছিল না। আর ভিতরে যে 3 ফুটের দূরত্বর কথাটা যে বললো, যে 3 ফুট দূরত্ব নিয়ে বসাবে ভিতরে, গেট থেকে কিন্তু 3 ফুট দূরত্ব নিয়ে কোনো বাচ্চা ঢুকানো হয় নাই। পরিবেশ মোটামুটি ভালো, কিন্তু এবার আমাদের এমসিকিউটা অনেক হার্ড হয়েছে, আর সৃজনশীল প্যাটার্নটা খুব সুন্দর ছিল। আজকের পরীক্ষার যে মানটা ছিল স্ট্যান্ডার্ড, বোর্ড স্ট্যান্ডার্ড হয়েছে এবং পরিবেশ সুন্দর। ওই করোনার জন্য যে দূরত্বটা মেইনটেইন করা দরকার সেটাই করছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, পরিবেশটা ভালোই ছিল, পরীক্ষাটা ইজি হয়েছে। পরিবেশ ভালো ছিল, টিচাররা টিচারদের মতো করে গার্ড দিছে, আমরা আমাদের মতো পরীক্ষা দিচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। তদন্ত প্রতিবেদনে আবু সাইদ হত্যার সঙ্গে 30 জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ প্রতিবেদন দাখিল করা হবে রবিবার। গত 15 জন আবু সাইদ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন 14 জুলাই দাখিলের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলা শুনানির জন্য 26 জুন দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানিয়েছে, আবু সাইদ নিহতের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়, যারা বর্তমানে কারাগারে আছেন। 2024 সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয় নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। ঐতিহাসিক এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বর্তমান সরকার 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে। এছাড়া অভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে নিহত হওয়া ছাত্র আবু সাইদের স্মরণে 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস এবং 5 আগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘোষণা করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক 3টি পরিপত্র জারি করে দিবস 3টির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়, দিবস 3টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করা সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ক ও খ শ্রেণীভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিতর্কিত নির্বাচন করায় অভিযোগে শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় সাবেক সিএসি কাজী হাবিবুল আওয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। পরে তারা 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। গত 22 জুন তাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। তাদের মেয়াদকালে জাতীয় স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম, দুর্নীতি সহ শপথ ভঙ্গের অভিযোগ আনা হয়। 2024 সালের জাতীয় নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কাজী হাবিবুল আওয়াল। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার বিএনপির সঙ্গে বৈঠক করেছেন। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, মাইকেল মিলারের সঙ্গে বর্তমান চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, সংস্কার প্রস্তাব সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় থাকার সাথে ইউ একমত। এছাড়া নির্বাচিত সরকার এলে আগামী দিনের উন্নয়নের সাথে থাকতে চায় ইউ। আমাদের শ্রমিকদের যে সমস্যা আছে, শ্রমিকদের রাইট নিয়ে আপনারা জানেন সবসময় ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে, সে বিষয়ে আলোচনা করেছে এবং আমাদের ভাবনা কি, চিন্তা ভাবনা কি, আগামী দিনের পার্লামেন্টকে তারা সহযোগিতা করতে চাচ্ছে এবং পার্লামেন্টের কার্যক্রমকে স্বচ্ছতার সাথে যাতে পরিচালনা করা যায়
বাংলাদেশের আগামী দিনের উন্নয়নের সাথে তারা সহযোগী হতে চায়। তাদের শুধুমাত্র তাদের যে আমাদের ওই অনুদান, ঋণ এর বাইরেও তারা অন্যভাবে অর্থায়নের চিন্তা করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সব সময়ের জন্য নিরপেক্ষ সরকার ব্যবস্থা বহাল থাকতে হবে, যেন এর অধীনে স্বাধীন নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের আয়োজন সম্পন্ন করতে পারে। দুপুরে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠা বার্ষিকীতে একথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, যে বিষয়ের মধ্যে কোনো অধিকার খর্ব হবে না সেই সংস্কার চায় বিএনপি। সব সময়ের জন্য আমাদের দেশে নির্বাচনকালীন সময়ে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বহাল থাকতে হবে, সেটা ইনস্টেট হয়েছে। কেয়ারটেকার সরকার ব্যবস্থার মধ্য দিয়ে যদি সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে পারে, এখানেই কিন্তু স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যায়। দেশকে মাদকমুক্ত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান তিনি। মাদকের কারণে দেশের উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে জানিয়ে তরুণ সমাজকে এর প্রভাবমুক্ত রাখার প্রচেষ্টার কথা জানান তিনি। জানান, শিশুদের মাদকের হাত থেকে রক্ষা করতে সমন্বিতভাবে কাজ করছে সরকার। অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে আলাদা কারাগার নির্মাণের পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার একটি বহুমাত্রিক সমস্যা, যা শুধু আইনের প্রয়োগ দ্বারা সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়। আইন প্রয়োগের পাশাপাশি মাদক বিরোধী সামাজিক আন্দোলন সর্বস্তরে জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে। মাদকের চাহিদা নিরসনের লক্ষ্যে মাদক বিরোধী প্রচার কার্যক্রমে আরও জোরদার করতে হবে। এ সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, পিতামাতা, সুশীল সমাজ, অভিভাবক সহ সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অন্তর্বর্তী সরকার এসে অবরুদ্ধ বোধ করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সিডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা শীর্ষক সেমিনারে একথা জানান তিনি। সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি বলেন, অপরাধে উস্কানির অভিযোগে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে, তবে সাংবাদিকদের জামিন দেয়া বা না দেওয়ার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের কোনো হস্তক্ষেপ নেই। সংস্কারটা কিন্তু একদিনে হয় না। দেখেন, আমি এই সংস্কার এজেন্ডার সাথে 3 দলীয় জোটের রূপরেখা আছে, সেই সময় থেকে কোনো না কোনোভাবে ইনভলভ আছি। আপনি যদি আজকে ধরেন একজন ঢাকার ফুটবল লিগে যে খেলে, আপনি যদি ইংল্যান্ডে নিয়ে তাকে 3 মাসের ট্রেনিং দেন, সে কি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে পারবে? এটা সম্ভব? তো সম্ভব না। এটা ইনকোর্স ইনক্রিমেন্টাল সংস্কার হইতে হয়। তা আপনারা যখন সংস্কার প্রস্তাব দেবেন, আমি এটা দেখেছি, এটা আমিও যখন আপনার সরকারের বাইরে ছিলাম, আমার মনে হতো অনেক কিছু একবারে চাই। আপনি যদি ইনক্রিমেন্টাল একটা প্রপোজাল দেন, প্রথম 3 বছর এটা করেন, 5 বছর এটা করেন, 10 বছর এটা করেন, আপনাদের পক্ষ থেকে যদি এই দাবিগুলো আসে, প্রস্তাবগুলো আসে, আমাদের সবার জন্য একসাথে কাজ করা খুব সুবিধাজনক হয়। ধস নেমেছে রাজশাহীর আমের বাজারে। কয়েকদিনের ব্যবধানে মনপ্রতি আমের দাম কমেছে 5 থেকে 600 টাকা। গত বছরের তুলনায় বিভিন্ন জাতের আমের দাম অনেকটাই কম থাকলেও তারপরেও ক্রেতারা সমাগম কম বলেই চলে। অতিরিক্ত গরমে সব জাতের আম একসাথে পেকে যাওয়ায় বাজারে আমের মজুদ বেশি। সামনের দিনগুলোতে আমের দাম বাড়তে পারে বলে আশা প্রকাশ করেছেন আম চাষি ও বিক্রেতারা। প্রতিনিধি শাহরিয়া অন্তর রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। আমের জন্য রাজশাহী বরাবরই প্রসিদ্ধ সারা দেশ জুড়ে, তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। রাজশাহীর বানেশ্বর হাটে আমের পর্যাপ্ত যোগান থাকলেও ক্রেতা কম। কয়েকদিনের ব্যবধানে মনপ্রতি আমের দাম কমেছে 200 থেকে 300 টাকা। বিক্রেতা ও চাষিরা বলছে, ঈদের লম্বা ছুটি ও কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় চাষিরা গাছে আম রেখে দিয়েছিল। এখন বাজারে আমের দাম পড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। রাজশাহী আম বাজারে আমের অবস্থা খুব খারাপ। আজকে নেংরা আম নিয়ে আসছি, আমের দাম কয় না। এবছর আমের দাম কম আছে,
আম বেশি, এই আম গাছে ঝড়টা বৃষ্টি হয়নি, আমও ভাগে থেকে গেছে। প্রচণ্ড গরমে আম পেকে যাওয়ায় গাছে আম রাখা সম্ভব হচ্ছে না, সেই সাথে আমের যোগান বেশি হয় লোকসানের মুখে চাষিরা। এদিকে জেলা প্রশাসন থেকে বেঁধে দেওয়া 40 কেজিতে মন বিক্রি করার কথা থাকলেও তা মানছেন না আড়তদাররা। আম প্রতি মন 48 থেকে 52 কেজিতে বিক্রি করা হচ্ছে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। গতবার এই আম বিক্রি হয়েছে আপনার 2200-2400, এবার 1200, 1000, 1100 টাকা দাম। আম বেশি থাকা সত্ত্বেও দাম কম বাজারে। গত বছরের তুলনায় আমের দাম কম হওয়ায় খুশি ক্রেতারা। রাজশাহীর বাইরে আম রপ্তানি না হওয়াকে কারণ হিসেবে দেখছেন তারা। প্রচুর আমের আমদানি, আমের ফলন খুব ভালো হয়েছে, আমের দাম মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। এবার হচ্ছে যে ঝড়ঝাপটা নাই, আল্লাহর উপর থেকে ঝড় দেয় নাই, বৃষ্টি বাদল কম, যা ফলন হয়েছে সম্পূর্ণ গাছে টিকে গেছে, এই কারণে এবার আমার একটু ফলনও ভালো এবং দাম কম। আমের মার্কেট ভালো, কিন্তু দুদিনের আগের চেয়ে আজকে আমের দাম বেশি। অনেক মানুষ যারা নিচ্ছে অনেক সস্তাতে নিতে পারছে, কোয়ালিটির উপর দাম। জেলায় এবছর 19,603 হেক্টর জমিতে 2,60,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শামস তাবরিদ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।